তাহলে আজকে আমরা কি বলবো? রুইমাছের ধমনী তন্ত্র পড়বো। আমরা তো ধমনী ধমনী শিরা, কৌশিক জালিকা এগুলো তো চিনি না? এগুলো আমরা চিনি, ঠিক আছে না? তাহলে যে নালিকা কি কি করে অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে এবং যে হৃৎপিণ্ড থেকে উৎপত্তি লাভ করে, তাই না? শেষ হয় কোথায় গিয়ে? যখন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়, এই অংশটাকে আমরা কি বলি? শাখা প্রশাখায় বিভক্ত এই অংশটাকে আমরা কি বলি? কৌশিক জালিকা বলি। হ্যাঁ, ওকে। আবার এই কৌশিক জালিকাতে মিলিত হয়ে আবার যখন একক নালিকা তৈরি হয় তখন সেটাকে আমরা শিরা বলি। তাহলে এটা হচ্ছে শিরা, এটা কার্বন ডাই অক্সাইড পরিবহন করে, এটা হচ্ছে জালের মতন যেটা শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়, এটাকে আমরা বলি কৌশিক জালিকা। আর যেটা ধমনী থেকে উৎপত্তি হয় এবং অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে সেটাকে আমরা বলি ধমনী। ওকে, ধমনী। তাহলে কৌশিক জালিকা পর্যন্ত হচ্ছে ধমনী, তাই না? হৃৎপিণ্ড থেকে কৌশিক জালিকার আগ পর্যন্ত অংশটা হচ্ছে ধমনী। শাখা প্রশাখায় বিভক্ত অংশটাকে আমরা বলি কৌশিক জালিকা। কৌশিক জালিকাগুলো মিলিত হয়ে যে একক নালিকা তৈরি করে সেটাকে আমরা বলি শিরা, ঠিক আছে? তো আমরা আগের ক্লাসে রুই মাছের হৃৎপিণ্ড নিয়ে কথা বলছিলাম, তাই না? রুই মাছের হৃৎপিণ্ড নিয়ে কথা বলছিলাম। রুই মাছের হৃৎপিণ্ড আমরা কি দেখছিলাম? রুই মাছের হৃৎপিণ্ড দেখছিলাম এরকম একটা শিরাতন্ত্রের একটা অংশ যার নাম ছিল সাইনাস ভেনোসাস। সেখান থেকে আরো একটা প্রকোষ্ঠ পাইছিলাম এরকম, এই প্রকোষ্ঠের নাম কি ছিল? অ্যাট্রিয়াম, ঠিক না? অ্যাট্রিয়ামের পরবর্তী যে প্রকোষ্ঠ ছিল এটার নাম কি ছিল? ভেন্ট্রিকল। ওকে, তাহলে এটা হচ্ছে সাইনাস ভেনোসাস। ওকে, এটার নাম কি ছিল? অ্যাট্রিয়াম। এটা ছিল ভেন্ট্রিকল, ঠিক আছে? আচ্ছা, আমরা সাইনাস ভেনোসাস কে গঠন করে বলছিলাম? দুইটা শিরা, শরীরের দুই পাশের থেকে দুইটা শিরা আসছে যার নাম হচ্ছে কি? ডাক্টাস কুবেরি। ওকে, এই যে এরকম একটা শিরা, এরকম একটা শিরা, ওকে, এরকম একটা শিরা। তাহলে এদিকে একটা শিরা, এই পাশের একটা শিরা, ওকে। তাহলে এই শিরাগুলোর নাম কি ছিল? ডাক্টাস কুবেরি। এগুলো কার অংশ? এগুলো শিরার অংশ, তাই না? শিরার অংশ। তাহলে আজকে আমরা কি পড়বো বললাম? আমরা পড়বো হচ্ছে ধমনী। তাহলে ধমনী কারা? ধমনী হচ্ছে যেটা হৃৎপিণ্ড থেকে যে নালিকাটা উৎপন্ন হয়, হৃৎপিণ্ড থেকে যে নালিকা উৎপন্ন হয় সেটাকে আমরা ধমনী বলতেছি। আচ্ছা, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলা, শরীরে সমগ্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডাক্টাস কুবেরিতে আসে। ডাক্টাস কুবেরি থেকে রক্তটা কোথায় যায়? সাইনাস ভেনোসাসে যায়, অ্যাট্রিয়ামে যায়, ভেন্ট্রিকলে যায়। তাহলে সব কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, এই জন্য এটাকে আমরা ভেনাস হার্ট বলি। এখানে একটা স্ফীত অংশ থাকে, তাহলে এখান থেকে স্ফীত অংশ থাকে। এই স্ফীত অংশটা কার অংশ? ধমনীর গোড়ালির অংশ, তাই না? হৃৎপিণ্ড থেকে রক্তটা এখন বের হয়ে যাবে, হৃৎপিণ্ড থেকে রক্তটা বের হয়ে যাবে। তাহলে বের হবে কার মাধ্যমে? ধমনীর মাধ্যমে, ঠিক আছে? ধমনীর মাধ্যমে। তো এই ধমনীর গোড়ালির অংশটা, তাহলে এটা তো হৃৎপিণ্ড তো এখানে শেষ, ভেন্ট্রিকলে এসে হৃৎপিণ্ড তো শেষ, তাই না? হৃৎপিণ্ড তো কোথায় শেষ? এখানে। এইটা হচ্ছে হৃৎপিণ্ড, এটা হচ্ছে হৃৎপিণ্ডের বাইরের অংশ, এই স্ফীত অংশ। এটার বাইরের দিকের এই সম্পূর্ণ অংশটাই হচ্ছে কি? এই সম্পূর্ণ অংশটাই হচ্ছে কি? ধমনী। ওকে, সম্পূর্ণ অংশটা হচ্ছে ধমনী। ধমনীর গোড়ার দিকের এই যে স্ফীত অংশ যেটা দেখা যাচ্ছে, এটার নাম কি বলছিলাম আমরা? হ্যাঁ, ধমনীর ইংরেজি হচ্ছে আর্টারি, তাই না? এই আর্টারির গোড়ার দিকের স্ফীত অংশটার নাম আমরা বলছিলাম ভালভাস আর্টারিওসাস। ওকে, আর্টারিওসাস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ধমনীর অংশ। ভালভাস আর্টারিওসাস হচ্ছে ধমনীর অংশ, ডাক্টাস কুবেরি, তারপর হচ্ছে সাইনাস ভেনোসাস, এগুলো হচ্ছে শিরার অংশ। গুড, এগুলো হচ্ছে শিরার অংশ। এটা আমরা মুছে দিচ্ছি। এখন এই যে হৃৎপিণ্ড থেকে রক্তটা যে প্রবাহিত হচ্ছে যে ধমনীর মাধ্যমে,
এই ধমনীর একটা নাম আছে। হ্যাঁ, এই ধমনীর নাম হচ্ছে কি? ভেন্ট্রাল এওর্টা। ঠিক আছে, কি নাম বললাম? এটার নাম হচ্ছে ভেন্ট্রাল এওর্টা। ভেন্ট্রাল এওর্টা। এওর্টা মানে আমরা জানি, এওর্টা মানে, এওর্টা মানে কি জানি না। এওর্টা মানে হচ্ছে, এটা মানে ধমনী, কিন্তু মহাধমনী। ওকে, হৃৎপিণ্ড থেকে প্রথম যে ধমনীটা নির্গত হয় অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে মানুষের ক্ষেত্রে, সেটাকেও আমরা এওর্টা বলি। ঠিক আছে, ওদের ক্ষেত্রেও হৃৎপিণ্ড থেকে যে ধমনীটা বের হয়েছে এটার নামও এওর্টা, মহাধমনী। কিন্তু এটার সাথে একটা শব্দ যুক্ত হয়েছে, নাম কি? ভেন্ট্রাল। আমরা অধ্যায় একে কিছু শব্দ পড়ছিলাম, ভেন্ট্রাল পড়ছিলাম, মনে আছে? হ্যাঁ, ডরসাল, এরকম শব্দ পড়ি নাই? অঙ্কীয়, পৃষ্ঠীয়, এগুলো পড়ছি। হ্যাঁ, ওকে, এগুলো পড়ছি। তাহলে ভেন্ট্রালের বাংলা হচ্ছে কি? কি? অঙ্কীয়। ভেন্ট্রালের বাংলা কি? অঙ্কীয়। বলে গেছি, ভেন্ট্রালের বাংলা হচ্ছে অঙ্কীয়। ঠিক আছে, আচ্ছা, কেন অঙ্কীয় বলতেছি? তাহলে কেন অঙ্কীয় বলতেছি আমরা এই অংশটা একটু বোঝার চেষ্টা করি। আমরা, এটা একটা রুই মাছ। ওকে, রুই মাছের ক্ষেত্রে আমরা বলছিলাম কি, ওর এখানে একটা কি গহ্বর থাকে, হৃৎপিণ্ড থাকার জন্য একটা গহ্বর থাকে। এই গহ্বরের নাম কি বলছিলাম? পেরিকার্ডিয়াল গহ্বর, তাই না? পেরিকার্ডিয়াল গহ্বর। এই গহ্বরের মধ্যে হৃৎপিণ্ডটা অবস্থান করে। আমরা এরকম সহজ সহজ করে কয়েকটা গুল্লা আঁকি দিই। ওকে, ঠিক আছে, আচ্ছা, এখান থেকেই কি নির্গত হয়েছে? এই ধমনীটা নির্গত হয়েছে, এখান থেকে এই ধমনীটা নির্গত হয়েছে। তাহলে এই ধমনীটা রুই মাছের অঙ্কীয় দিকে না পৃষ্ঠীয় দিকে? অঙ্কীয় দিকে। এই জন্য আমরা এটাকে ভেন্ট্রাল এওর্টা বলতেছি। ঠিক আছে, অঙ্কীয় দিকে অবস্থিত একটা ধমনী। কথা বুঝতে পারছি? এই ধমনীটা কোথায় যাবে? এই ধমনীটা যাবে হচ্ছে রুই মাছের ফুলকাতে। ওকে, রুই মাছের ফুলকা কোথায় থাকে? এখানে ফুলকা থাকে, এরকম ফুলকা থাকে না? মাছের মাথার দিকে ফুলকা থাকে। কয়টা ফুলকা থাকে? 4 জোড়া বা 8টা। ওকে, তাহলে এই যে এই ধমনীটা যখন সামনের দিকে প্রসারিত হবে, তখন সে কি করবে? এই ধমনীর দুই পাশেই কি থাকে? ফুলকা থাকে। ওকে, তাহলে এই একটা ফুলকা, এই একটা ফুলকা, এই একটা ফুলকা, এই একটা ফুলকা। কথা বুঝতে পারছি? তাহলে না, টোটাল 4 জোড়া। তাহলে এই পাশে যদি 4টা থাকে, এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, এই পাশে যদি 4টা থাকে, আরেক পাশেও 4টা থাকবে না? আরেক পাশেও 4টা থাকবে। তাহলে এই পাশেও 4টা থাকবে, 2 3 4। এই পাশেও 4টা থাকবে। কিন্তু বইতে কয়টা লিখছে? এক পাশেরটা লিখছে। তাহলে এক পাশে যা হয় এ পাশেও তো তা একই ঘটনাই ঘটে, তাই না? এ পাশে একই ঘটনাই ঘটে। কিন্তু 4টা ফুলকা বাদেও ফুলকার মতো দেখতে আরো একটা গঠন এর শরীরে থাকে, ফুলকার মতন দেখতে, কিন্তু সে ফুলকা না। তাহলে এটার নাম কি হবে? ফুলকার মতন দেখতে কিন্তু ফুলকা না, এই ধরনের হলে আমরা তাকে একটা শব্দ দেই, সিওডো বলি, তাই না? সিওডো বলি। হ্যাঁ, সিওডো মানে হচ্ছে ফেক, ফলস, মেকি। দেখতে মনে হয় কিন্তু আসলে সে তা না। ঠিক আছে, দেখতে মনে হয় যেন সে অনেক জ্ঞানী, মেধাবী, কিন্তু আসলে সে তা না। তখন তাকে বলবো সিওডো বলবো। ঠিক আছে, মনে হচ্ছে তোমার জন্য জান দিয়া দিবে, কিন্তু আসলে দিবে না। ওকে, সে হচ্ছে সিওডো। হ্যাঁ, সে হচ্ছে সিওডো, তোমার জান পরান আর কি। মানে জান দিয়ে দিবে কিন্তু দিবে না। ওকে, তাহলে এখন এখানে দেখি, তাহলে এখানে ফুলকা কোনটা? ফুলকা হচ্ছে যেগুলো আছে এগুলা। তাহলে এখানে এটা হচ্ছে 1 নম্বর ফুলকা, 2 3 4। তাহলে এটা কি? এটার নাম হচ্ছে সিওডো ব্রাঙ্ক বলা হয় এটাকে। ঠিক আছে, এটার নাম কি? সিওডো ব্রাঙ্ক। ওকে, সিওডো ব্রাঙ্ক। বুঝতে পারছি? এটা হচ্ছে হ্রাসপ্রাপ্ত ফুলকা বলা হয় এটাকে। ঠিক আছে, কি বলা হয়? হ্রাসপ্রাপ্ত, মানে ক্ষয়ে গেছে। ওকে, আর ব্রাঙ্ক শব্দটা সবসময় ফুলকার সাথে সংশ্লিষ্ট। ঠিক আছে, বা শ্বসনের সাথে সংশ্লিষ্ট। ওকে, যেমন আমাদের হৃৎপিণ্ড, আমাদের ফুসফুসেও কি আছে? ব্রঙ্কাস,
ব্রঙ্কাই, ঠিক না? এই যে তাহলে দেখো এই যে কাছাকাছি শব্দটা, ফুলকার ক্ষেত্রেও ব্রাঙ্ক এই শব্দটা আমরা ফুলকার গঠন যখন পড়বো তখন দেখবো সেখানে হোমোব্রাঙ্ক, হ্যাঁ, হলোব্রাঙ্ক, ডেমিব্রাঙ্ক এই শব্দগুলো পাবো। তাহলে ব্রাঙ্ক হচ্ছে কি ফুলকার সাথে সংশ্লিষ্ট একটা শব্দ। তাহলে এটা দেখতে ব্রাঙ্কের মতন, তো ফুলকার মতন, কিন্তু ফুলকা না, এই জন্য এটার নাম হচ্ছে সিওডো ব্রাঙ্ক। আমরা তাহলে ফুলকা কয়টা পেলাম? এই পাশে 4টা, এই পাশে 4টা। তাহলে আমরা 4টা নিয়ে কথা বলবো। তাহলে 4টাতে যে ঘটনা ঘটে, হ্যাঁ, এখানেও একই ঘটনা ঘটে। তাহলে এই যে ফুলকা, ঠিক আছে না, এই দুই ফুলকার মাঝখানে এটা প্রবেশ করছে। ওকে, দুই ফুলকার মাঝখানে এটা প্রবেশ করছে। এখন রক্ত এখন কোন দিকে প্রবাহিত হচ্ছে? উপরের দিকে। এই রক্তগুলা অক্সিজেন যুক্ত রক্ত না কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত? কার্বন ডাই, এখনো কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, তাই না? এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তগুলো কোথায় যাবে? ফুলকার ভেতর প্রবেশ করবে। কথা বুঝতে পারছি? ফুলকার ভেতর প্রবেশ করবে। তাহলে আমরা এখানে এখানে নীল কালি ব্যবহার করি। এখানে এখান থেকে একটা ধমনী কোথায় প্রবেশ করছে? 1 নাম্বার ফুলকাতে প্রবেশ করছে। ওকে, আরেকটা ধমনী কোথায় প্রবেশ করছে? 2 নাম্বার ফুলকাতে প্রবেশ করছে। আরেকটা ধমনী কোথায় প্রবেশ করছে? 3 নাম্বার ফুলকায় প্রবেশ করছে। আরেকটা 4 নাম্বার ফুলকায় প্রবেশ করছে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই যে কোথায় প্রবেশ করছে? ব্রাঙ্কের মধ্যে প্রবেশ করছে, তাই না? ব্রাঙ্কের মধ্যে প্রবেশ করছে। ব্রাঙ্কের ভিতরের দিকে তো রক্তটা যাচ্ছে, নাকি ব্রাঙ্ক থেকে বের হয়ে যাচ্ছে? ভেতরে যাচ্ছে, ঠিক আছে, ভেতরে যাচ্ছে। এই জন্য এটার নাম হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। বুঝতে পারছি? তাহলে অন্তর্বাহী মানে ভিতরে প্রবেশ করতেছে, এই জন্য এটার নাম হচ্ছে অন্তর্বাহী। তাহলে এটার নাম কি? অন্তর্বাহী। কোথায় প্রবেশ করছে? ব্রাঙ্কে প্রবেশ করছে, সেজন্য ব্রাঙ্কিয়াল বলতেছি আমরা এটাকে। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি ব্রাঙ্কিয়াল। আর যেহেতু ধমনী, সো ধমনী লিখবো। তাহলে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তাহলে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর কাজ কি? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর কাজ হচ্ছে হৃৎপিণ্ড থেকে রক্ত কোথায় নিয়ে যাওয়া? ফুলকাতে নিয়ে যাওয়া। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাওয়া। ওকে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে যাওয়া। এখন ওদের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এটার আবার একটা ইংরেজি নাম আছে। অন্তর্বাহীর ইংরেজি একটা নাম আছে, ঠিক আছে? ইংরেজি নাম হচ্ছে কি? এফারেন্ট। ঠিক আছে, তাহলে এটাকে আমরা অন্তর্বাহী পরিবর্তে আরেকটা শব্দ বলতে পারি, সেটা হচ্ছে এফারেন্ট। তোমরা এফারেন্ট ইফারেন্ট কোথাও কি পড়ছিলাম? আমরা এটা কোথায় পড়ছিলাম? কিডনি আমরা পড়ছিলাম? কার কিডনি পড়ছিলাম? 9, 10-এ পড়ছিলাম, ঠিক আছে। এফারেন্ট মানে হচ্ছে অন্তর্বাহী, ইফারেন্ট ইফারেন্ট মানে হচ্ছে বহির্বাহী, ঠিক আছে? তাহলে ই যুক্ত হয়ে গেলে সেটা বহির্বাহী হয়ে যাবে। আর এফারেন্ট মানে হচ্ছে অন্তর্বাহী, ঠিক আছে? এফারেন্ট মানে হচ্ছে অন্তর্বাহী। তাহলে ভিতরের দিকে প্রবেশ করছে, কার ভিতরে? ব্রাঙ্কের ভিতরে, ফুলকার ভিতরে প্রবেশ করছে। এই জন্য আমরা অন্তর্বাহী বা এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী বলতেছি। তাহলে এরকম এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী কয়টা আছে রুই মাছের? 4টা আছে। তাহলে আমরা এটাকে প্রথম এফারেন্ট বা প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কোনটাকে বলবো? 4 নম্বরটাকে বলবো। কেন? কেন 4 নম্বরটাকে বলবো? 1 নম্বরটাকে বলবো, তাই না? 1 নম্বর ফুলকাতে যেটা প্রবেশ করছে সেটা প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, যেটা দ্বিতীয় ফুলকাতে প্রবেশ করছে এটা দ্বিতীয়, এরপরটা তৃতীয়, এরপরটা চতুর্থ, এরকম করতে হবে। 4 জোড়া থাকবে। এই যে এখানে আছে, এখানে আছে, তাহলে এটা এদিকে যেমন প্রবেশ করছে এদিকেও তেমন প্রবেশ করবে। আমরা এক পাশ দেখাচ্ছি আর কি, হ্যাঁ, এক পাশ দেখাচ্ছি। তাহলে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, হ্যাঁ, ওই যে সুদীপ্ত যেটা বলতেছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, তাহলে কয়টা হবে? 8টা হবে, 4 জোড়া হবে, তাই না? কারণ প্রতিটা ফুলকাতে একটা করে প্রবেশ করবে, রাইট? ওকে, তাহলে প্রবেশ করলো। এখন প্রবেশ করার পর আমাদের কাজ কি? প্রবেশ করার পর আমাদের কোনো কাজ নাই। কেন কাজ নাই? কারণ রক্তটা কোথায় চলে যাচ্ছে? ফুলকা দিকে চলে যাচ্ছে। এখন ফুলকাতে গিয়ে এই রক্তটা ওখানে আটকে থাকবে? আটকে থাকা তো যাবে না।
রক্তটাকে বের করে ফেলতে হবে বডি থেকে, ঠিক আছে? তাহলে এই রক্তটাকে বের করে ফেলার জন্য আবার আরেকটা ধমনী সেখানে উপস্থিত থাকবে, আরেকটা ধমনী সেখানে উপস্থিত থাকবে। আরেকটা কোন ধমনী উপস্থিত থাকবে? আরেকটা ধমনী উপস্থিত থাকবে হচ্ছে এই যে অন্তর্বাহী থেকে রক্তটা আমরা কি করব? রিসিভ করব। রিসিভ করার জন্য এই যে এখান থেকে একটা ধমনী এখানে বের হবে, এখান থেকে একটা ধমনী বের হবে, এখান থেকে একটা ধমনী বের হবে, এখান থেকে একটা ধমনী বের হবে। বুঝতে পারছি? বুঝতে পারছি? এদিক থেকে যে রক্তটা যাচ্ছিল এই রক্তটাকে এখানে পাস করে দিবে, এখানে পাস করে দিবে, এখানে পাস করে দিবে, এখানে পাস করে দিবে। ওকে, কিভাবে পাস করবে? আসলে এখানে আমরা যেভাবে দেখতেছি বিষয়টা এরকম না। এরা দুইটা থাকে হচ্ছে কোথার ভিতরে? ফুলকার ভেতরে। ফুলকার ভেতরে। আমরা যখন ফুলকার গঠন দেখব তখন বুঝতে পারবো এই জিনিসটা আসলে কিভাবে করে থাকে। কেমন? দুইটা জিনিসটা আসলে আমরা যদি একটু এভাবে করে দেখি, ধরো অনেকটা এরকম, একটা এদিকে যাচ্ছে, হ্যাঁ, দুইটা দুই দিকে, একটা এদিকে যাচ্ছে। তাহলে এই যে এদিক থেকে রক্তটা এদিকে প্রবাহিত হয় কিসের মাধ্যমে? কৌশিক জালিকার মাধ্যমে। বুঝতে পারছি? রক্তটা এদিক থেকে গিয়ে এদিকে প্রবাহিত হচ্ছে কৌশিক জালিকার মাধ্যমে। ওকে, এবং অক্সিজেন কিভাবে করে তার শরীরে মিশে যাচ্ছে? এটার উপর দিয়ে যখন পানি প্রবাহিত হচ্ছে, উপর দিয়ে ফুলকার উপর দিয়ে পানি যখন প্রবাহিত হয় তখন এই পানি কি করে এখানে থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে ফেলে, ওই রক্তকে অক্সিজেন দিয়ে ফেলে, এবং এই অক্সিজেন যুক্ত রক্তটা কোথায় চলে যায়? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে চলে যায়। বুঝতে পারছি? তাহলে যেহেতু এটা ফুলকা থেকে বের হয়ে যাচ্ছে সেহেতু এই ধমনীর নাম কি হবে? এই ধমনীর নাম হবে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। ওকে, আর ইংরেজিতে বললে কি বলবো আমরা? ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। এই কথাটা কি বুঝতে পারছি আমরা? তাহলে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কোথায় প্রবেশ করছে? ফুলকায় প্রবেশ করছে। বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কি করছে? ফুলকা থেকে বের হয়ে গেছে। মাঝখানে কি হয়েছে? অন্তর্বাহী থেকে রক্ত কোথায় চলে গেছে? বহির্বাহীতে প্রবাহিত হয়েছে। এবং তারা অক্সিজেন কোথায় পাইছে? ওই যে ফুলকার উপরে যে পানি প্রবাহিত হয়েছিল, পানিতে অক্সিজেন আছে না, দ্রবীভূত অক্সিজেন, এই অক্সিজেনটা রক্তকে দিয়ে ফেলছে, রক্তের কার্বন ডাইঅক্সাইড সে নিয়ে ফেলছে। বুঝতে পারছি? এভাবে করে এক্সচেঞ্জ হয়েছে, এভাবে করে এক্সচেঞ্জ হয়েছে। দুইটা ধমনীতে হতে পারে না, না না, এটা রক্ত থেকে প্রবাহিত হচ্ছে, এখানে হচ্ছে ইফারেন্টে হচ্ছে। হ্যাঁ, ইফারেন্টে বললাম না, এফারেন্টে হচ্ছে। রক্ত এদিকে প্রবাহিত হচ্ছে, এখানে কোষিক জালিকা আছে না, এই কোষিক জালিকা অংশে হচ্ছে। বুঝতে পারছি? রক্তের ফ্লো যেহেতু বাইরের দিকে, সেহেতু রক্তটা এখানে এক্সচেঞ্জ হয়ে এখানে কোষিক জালিকার মধ্যে এক্সচেঞ্জ হয়, এক্সচেঞ্জ হয়ে রক্তটা অক্সিজেন সমৃদ্ধ হয়ে কোথায় চলে আসে? ইফারেন্টে চলে আসে। বুঝতে পারছি? ওকে, এখন দেখো এখানে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী কোনটা? উপরেরটা, তাই না? উপরেরটা। সে কি করবে? এই অংশটা এরকম করে ঘুরে আসবে। তাহলে এই প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা কি আরো সামনের দিকে প্রসারিত। তার অংশটুকু প্রসারিত, কতটুকু প্রসারিত? ওই সিউডো ব্রাঙ্কের ওই অংশটুকু প্রসারিত, তাই না? সিউডো ব্রাঙ্কের এই অংশটুকু প্রসারিত, ঠিক আছে? সিউডো ব্রাঙ্ক কোন অঞ্চলে অবস্থান করে? একটা অঞ্চল আছে, সেটাকে আমরা বলতেছি কি? যে হাই ওয়েট আর্চ বলতেছি, ঠিক আছে? কোন অঞ্চল? হাই ওয়েট আর্চ। এই হাই ওয়েট আর্চ জিনিসটা কি? এটা হচ্ছে গলার দিকের কিছু অস্থি মিলে একটা অঞ্চল তৈরি করে। বুঝতে পারছি? এই অঞ্চলের
কে অবস্থান করে? সিউডোব্রাঙ্ক অবস্থান করে। এই সিউডোব্রাঙ্কের হাইওয়েট আর্চের সিউডোব্রাঙ্ক অঞ্চলে পৌঁছে যায়, বুঝতে পারছি? সেখান থেকে সে এখানে আরেকটা ধমনীর মাধ্যমে চোখে রক্ত সরবরাহ করে, চোখে। ওকে, এই ধমনীর নাম কি? এই ধমনীর নাম হচ্ছে অপথালমিক ধমনী। কি নাম বললাম? অপথালমিক ধমনী, ঠিক আছে? অপথালমিক ধমনী। তাহলে অপথালমিক ধমনীর মাধ্যমে, অপথালমিক ধমনীর মাধ্যমে কি করে? এই বহির্বাহী, প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী চোখের রক্ত সরবরাহ করে। অপথালমিক, অপটিক, এই শব্দগুলা সবগুলো কিসের সাথে যুক্ত? চোখের সাথে জড়িত, বুঝতে পারছি? তাহলে প্রথম, এটা হচ্ছে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। সে ফুসফুস থেকে, সরি, ফুলকা থেকে তো বের হয়ে গেছেই, এদিকে একদিকে এ পাশ দিয়ে বের হয়েছে, আরেক প্রান্তটা কি করছে? প্রসারিত হয়ে এই হাইওয়েট আর্চের সিউডোব্রাঙ্কের পর্যন্ত পৌঁছে গেছে। সেখান থেকে সে কি করে? তাহলে চোখের অংশে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করতে হবে, সেজন্য সে প্রসারিত হয়ে এই অপথালমিক ধমনীর সাথে যুক্ত হয়, যে ধমনীর মাধ্যমে কোথায় রক্ত পৌঁছায়? চোখে রক্ত পৌঁছায়। বুঝা গেছে সুদীপ্ত? এটা কনফিউশন? চোখ সামনের দিকের অংশে রক্ত সরবরাহ করে, মাথায় যাবে, মাথায় আরেকভাবে যাবে, মাথায় অন্য ধমনীর মাধ্যমে যাবে। হ্যাঁ, দুদিকে তো, এদিকে যা আছে এদিকেও তা আছে, এদিকে যা আছে এদিকেও তা আছে, আমরা শুধু এক পাশে আঁকতেছি। হ্যাঁ, দুপাশে আছে, সমানভাবেই থাকবে। এটুকু বুঝতে পারছি? ওকে, এখন আসো তাহলে প্রথম বহির্বাহী, দ্বিতীয় বহির্বাহী, তৃতীয় বহির্বাহী, চতুর্থ বহির্বাহী, হ্যাঁ, ব্রাঙ্কিয়াল ধমনী। প্রথম এবং দ্বিতীয় এই দুইটা বহির্বাহী ধমনী এখন মিলিত হবে। ওকে, মিলিত হয়ে কি তৈরি করবে? একটা ধমনী তৈরি করবে, আর একটা ধমনী তৈরি করবে। কে কে তৈরি করবে মিলিত হয়ে? প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মিলিত হয়ে আরেকটা ধমনী তৈরি করবে, বুঝতে পারছি? মিলিত হয়ে আরেকটা ব্রাঙ্কিয়াল ধমনী তৈরি। এটা কোন দিকে তৈরি করতেছে? এই যে এদিক দিয়ে বের হয়ে গিয়ে, তাহলে কোন দিকে? পৃষ্ঠীয় দিকে, ঠিক আছে না? তাহলে পৃষ্ঠীয় কে আমরা বায়োলজির ভাষায় কি বলছিলাম একটু আগে? ভেন্ট্রাল যদি অঙ্কীয় হয় ওটা কি হবে? জানি না, জানি না, জানি না। ডরসাল, ঠিক আছে? ডরসাল বলছিলাম না? ডরসাল বলছিলাম না? ডরসাল বলছিলাম, হ্যাঁ। তাহলে এখন একটু দেখো, এটা কিন্তু আমরা এখন পৃষ্ঠীয় বরাবর যাই নাই, আমরা গেছি হচ্ছে পাশাপাশি, এই পাশাপাশি, এরপরে গিয়ে উপরের দিকে উঠবে। কথা বুঝতে পারছি? এখনো পাশে আছে, পাশাপাশি আছে, পাশে না? এটা পাশে না? পাশে। তাহলে এটাকে আমরা বলতেছি কি? পার্শ্বীয় ধমনী বা ল্যাটারাল অ্যাওর্টা। কথা বুঝতে পারছি? 2 এবং 3 মিলিত হয়ে একটা ধমনী তৈরি করছে, এটার নাম কি হবে? পার্শ্বীয়। এটার নাম কি? পার্শ্বীয় অ্যাওর্টা বা ল্যাটারাল অ্যাওর্টা। পার্শ্বীয় অ্যাওর্টা, হ্যাঁ। 1 আর 2, 1 আর 2, আমি কোন কিছু বলছি 1 2 ছাড়া? 2 3 বলছিলাম? ও না না, 2 3 না, 1 এবং 2, 1 এবং 2 দুইটা মিলিত হয়ে একটা ধমনী এখানে তৈরি করছে। এই ধমনীর নাম কি বললাম? পার্শ্বীয় মহাধমনী বা অ্যাওর্টা। পার্শ্বীয় ইংরেজি কি? ল্যাটারাল, ঠিক না? ল্যাটারাল অ্যাওর্টা। তাহলে 1 আর 2 মিলে যদি পার্শ্বীয় ধমনী তৈরি করে, 3 এবং 4 কি করবে? তাই না? 3 এবং 4ও
প্রথমে কি করবে, দুইজন আগে একত্রে মিলিত হবে, 3 4 বহির্বাহী ধমনী একত্রে মিলিত হয়ে তারপর সে কার সাথে যুক্ত হবে, তারপর সে পার্শ্বীয় এওটার সাথে যুক্ত হবে। কথা বুঝতে পারছি? তাহলে 1 এবং 2 আলাদা আলাদা ভাবে মিলিত হয়ে যে নালিকা তৈরি করে তার নাম হচ্ছে পার্শ্বীয় এওটা বা ল্যাটারাল এওটা। আর 3 এবং 4 বহির্বাহী ধমনী কি করছে, পার্শ্বীয় এওটার সাথে যুক্ত হওয়ার আগে নিজেরা যুক্ত হয়ে গেছে, হয়ে তারপর একক ধমনী হয়ে তারপর এরা পার্শ্বীয় এওটার সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ, না কোনো আলাদা কোনো নাম নাই। বুঝতে পারছি এই জিনিসটা? এখন দেখো, এরকম পার্শ্বীয় যেরকম এখানে একটা তৈরি করছে না, এটার ওই পাশেও এরকম আরেকটা আছে না, আরেকটা আছে না? বুঝতে পারছি? এই পাশের 4টা বহির্বাহী ধমনী মিলে একটা কি তৈরি করছে, এই পাশে পার্শ্বীয় এওটা তৈরি করছে। মাছের ওই পাশেও তো আরো 4টা ফুলকা আছে, তাদেরও 4টা বহির্বাহী ধমনী আছে, তারাও কি তৈরি করবে, একটা পার্শ্বীয় এওটা তৈরি করবে, তাই না? এই দুইটা পার্শ্বীয় এওটা এখন মিলিত হবে। আমরা একটু মুছে দিই এই লেখাগুলা, পার্শ্বীয় এওটা মুছতে হবে। হ্যাঁ, হ্যাঁ একই জায়গাতে কানেক্ট হয়েছে, হ্যাঁ পার্শ্বীয় এওটাতেই যুক্ত হয়েছে। একই রকম করে দেখো, এখানেও কি করবে, একটা পার্শ্বীয় এওটা তৈরি হবে না, এই পার্শ্বীয় এওটা, এই পার্শ্বীয় এওটা কোনটা, ওই পাশের মাছের, মাছের ওই পাশের, এটা হচ্ছে এটা, এটা হচ্ছে ওই পাশেরটা। ওকে, ঠিক আছে, এটাও পার্শ্বীয় এওটা। এখন কি করবে, এই দুইটা এওটা পরস্পরের সাথে যুক্ত হবে, এই পরস্পরের সাথে যুক্ত হয়েছে, উপরের দিকে দেখা যাচ্ছে, আর পার্শ্বীয় এওটা পরস্পরের সাথে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই অংশের মধ্যে দেখো, ওই পেছন থেকে আসা, পেছন থেকে আসা, ওদিক থেকে আসা মাছের সাথে এই অংশটা কি হয়ে গেছে, এই যুক্ত হয়ে গেছে। এই অংশটা হচ্ছে এটা, এই সামনের দিকে দুইটা পার্শ্বীয় ধমনী পরস্পরের সাথে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এই যুক্ত হয়ে যাওয়া অংশটা দেখো তো একটু গোলাকৃতির, হালকা গোলাকৃতির অংশ তৈরি করছে না, একটু সার্কুলার গঠন তৈরি করছে না, সার্কুলার বৃত্তাকার গোলাকারের মতন একটা গঠন তৈরি করছে। এই অংশটাকে আমরা বলতেছি কি, সার্কিউলাস। এই গোলাকৃতির এই ইউ শেপ বা এটা অংশটাকে আমরা বলছি সার্কিউলাস, সার্কিউলাস। কোন অংশে এই সার্কুলারটা তৈরি করছে, মাথার দিকে তৈরি করছে না, তাহলে মাথাকে আমরা বাইরে যে ভাষায় কি বলি, সেপাল বলি। মনে আছে সেপালও কতটা পড়ছিলাম আমরা, সেপাল বলি। তাহলে সার্কিউলাস সেফালিকাস, ওকে, সার্কিউলাস সেফালিকাস, এই অংশটাকে তাহলে আমরা কি বলতেছি, সার্কিউলাস সেফালিকাস বলতেছি। ঠিক আছে, হ্যাঁ এটা ওই বৃত্তাকার অংশটাকে এটা নাম দিছে আর কি। ওকে, এই সার্কিউলার সেফালিকাস অংশ থেকে দুইটা ধমনী বের হবে। হ্যাঁ এই ধমনীর নাম কি, এই ধমনীর নাম হচ্ছে ক্যারোটিড ধমনী, ক্যারোটিড ধমনী। এই ক্যারোটিড ধমনীর মাধ্যমে কোথায় রক্ত সরবরাহ হবে, মাথার অংশে রক্ত সরবরাহ হবে। সুদীপ্ত পাওয়া গেছে এবার? হ্যাঁ, তাহলে কি বললাম, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 1 এবং 2 মিলিত হয়ে কি তৈরি করছে, পার্শ্বীয় বা ল্যাটারাল এওটা তৈরি করছে। এটার সাথে 3 এবং 4ও পরস্পরের সাথে যুক্ত হয়ে একক ধমনীতে পরিণত হয়ে সে পার্শ্বীয় এওটাতে যুক্ত হয়ে গেছে। এখন এই 4টা ফুলকা থেকে যে ধমনী পাওয়া গেল এক পাশে,
অপর পাশের এখানেও একটা কি পাওয়া যাবে, পার্শ্বীয় এওটা পাওয়া যাবে। এটা হচ্ছে এটা, যেহেতু মাছটা গোলাকার, তো মাছটা গোলাকার না, ওই সাথে রাখলে আমি এটার সাথে যুক্ত করবো কি দিয়ে, ও মাথার উপর দিয়ে, বাবা রে। হ্যাঁ, তাহলে এই ছবিটা দেখে তো বোঝা যাচ্ছে এই ব্যাপারটা, তাই না? এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে। তাহলে উপরের অংশে কি আছে, সার্কিউলার সেফালিকাস আছে। এখান থেকে যে ধমনীটা নির্গত হয়েছে, এই ধমনীটার নাম কি, ক্যারোটিড ধমনী। ঠিক আছে, এটার নাম হচ্ছে ক্যারোটিড ধমনী। তাহলে এটা মাথা গলবিলীয় অঞ্চল, এই অঞ্চলের মধ্যে রক্ত সরবরাহ করে। ঠিক আছে, ঠিক আছে, এটা মুছে দিচ্ছি। উপরের পাশটা যেমন যুক্ত হয়েছে, নিচের পাশটাও যুক্ত হবে না, নিচের পাশটাও যুক্ত হবে। এই যে নিচের পাশটা যুক্ত হয়ে, এই যে দেখো নিচের পাশটা যুক্ত হয়ে কি তৈরি করছে, পিঠের দিকে একটা ধমনী তৈরি করছে। এই দুইটা মিলিত হয়ে কি তৈরি করছে, একটা এওটা তৈরি করছে। এই এওটার নাম কি হবে, হ্যাঁ, পৃষ্ঠীয়, বা আরেক নাম কি বলবো, ডরসাল এওটা, বা বাংলায় যদি বলে ডরসালের বাংলা আমরা কি বলবো, পৃষ্ঠীয়, পৃষ্ঠীয় এওটা। ওকে, পৃষ্ঠীয় এওটা। তাহলে ডরসাল এওটা পিঠের দিকে চলে গেছে, এটা ডরসাল এওটা পেলাম। এখন এই ডরসাল এওটা দিয়ে সমগ্র শরীরের মধ্যে কি সরবরাহ হবে, রক্ত সরবরাহ হবে। আরো বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাবে সে, কে, ডরসাল এওটা শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাবে। এক একটা অংশে এক এক ধরনের রক্ত সরবরাহ করবে। এখন এরকম কিছু ধমনীর নাম আমরা এখন দেখবো, অর্থাৎ ডরসাল এওটা যে সকল শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যায়, হয়ে যে ধমনী তৈরি করে, সেগুলো আমরা একটু দেখি। প্রথমে সে ধরো এরকম শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে আর কি, কেমন এরকম শাখা প্রশাখা এরকম সামনে আস্তে আস্তে এরকম শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে, এবং শাখা প্রশাখায় বিভক্ত হয়ে গেছে। ঘুরে এসে এরকম গ্রাউন্ড না, হ্যাঁ, তাহলে এদিক থেকে যেমন সামনের দিকে প্রসারিত হয়ে মাঝামাঝি চলে গেছে, হ্যাঁ, দুই সাইড থেকে ঘুরে আসতে এসে যুক্ত হয়ে যায় উপরের দিকে, উপরের দিকে এসে যুক্ত হয়ে যায়। এই যে ডরসাল তৈরি করছে, পিঠের দিকে যুক্ত হয়েছে না, পিঠের দিকে যুক্ত হয়েছে। এখন কি কি ধমনী সে তৈরি করে, প্রথমত তৈরি করে হচ্ছে সাব ক্ল্যাভিয়ান, সাব ক্ল্যাভিয়ান ধমনী, সাব ক্ল্যাভিয়ান ধমনী। এখন দেখো ক্ল্যাভিকল, ক্ল্যাভিকল এই নামটা শুনছি আমরা আগে। আচ্ছা, আমরা এটা যখন অধ্যায় 7 পড়বো, হ্যাঁ, জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মানুষের অস্থিগুলা নিয়ে যখন পড়বো, তখন দেখবো ক্ল্যাভিকল। তারপর ক্ল্যাভিকলটা আমরা একটু দেখি। ক্ল্যাভিকল হচ্ছে আমাদের এখানে একটা হাড় আছে না, ছেলেদের ক্ষেত্রে কলার বোন বলে, মেয়েদের ক্ষেত্রে বিউটি বোন বলে, ঠিক না? যে দেখবে জিরো ফিগার যারা নায়িকা, ওদের এই হাড়টি দেখা যায়, তার মানে হচ্ছে কি সে জিরো ফিগার। এটা দেখা না গেলে বাংলাদেশি নায়িকা, মানে মোটা সোটা আর কি, হ্যাঁ, এটা জিরো ফিগার না। তাহলে এই যে কলার বোন বা বিউটি বোন যেটাকে আমরা বলি, এটার নাম হচ্ছে কি, ক্ল্যাভিকল। ঠিক আছে, তাহলে এই ক্ল্যাভিকলটা কোথায় থাকে, আমাদের বক্ষদেশীয় অঞ্চলে থাকে না, বক্ষদেশীয় অঞ্চলে থাকে। তাহলে এই সাবক্ল্যাভিয়ান ধমনের কাজ হচ্ছে বক্ষ অঞ্চলে, বক্ষ অঞ্চলে রক্ত সরবরাহ করা। তাহলে বক্ষ অঞ্চলে কারা থাকে, যেমন বক্ষ পাখনা থাকে, বক্ষ চক্র থাকে, অর্থাৎ যে হাড্ডি গুড্ডি গুলা থাকে, বক্ষ অঞ্চলে, সহজ কথা হচ্ছে বক্ষ অঞ্চলে রক্ত সরবরাহ করা। ঠিক আছে, ওকে। এরপর আরেকটা ধমনী আছে সিলিয়াকো, সিলিয়াকো মেসেন্টেরিক, মেসেন্টেরিক ধমনী। আমি ধমনী আর লিখলাম না, মেসেন্টেরিক। দেখো মেসেন্টেরন এই শব্দটা আমি কোথায় পেয়েছিলাম, ঘাসপুরিং এ পাইছিলাম, তাই না? মেসেন্টেরনের আরেক নাম কি, ঘাসপুরিং এ পড়ছিলাম না, মেসেন্টেরন আরেক নাম পাকস্থলী।
লেখা আছে না মেসেন্টেরন অবলিক পাকস্থলী, এরকম লেখা আছে না, আছে কিনা দেখো, বই দেখো, মেসেন্টেরন অবলিক পাকস্থলী লেখা আছে। হ্যাঁ, পাওয়া গেছে। তাহলে এটার প্রধান কাজ হচ্ছে কি, পাকস্থলী অঞ্চলে রক্ত সরবরাহ করা। এই যে মেসেন্টেরন, এইটা মনে রাখবা। হ্যাঁ, পাওয়া গেছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ পৌষ্টিক নালীর অংশ ছিল এটা। হ্যাঁ, ওকে। তাহলে পাকস্থলী অর্থাৎ তার পাকস্থলী অঞ্চলে যা যা আছে, পাকস্থলীতে কি কি থাকে, পাকস্থলী থাকে, অন্ত্র থাকে, হ্যাঁ, তারপর অগ্নাশয়, মলাশয়, যা যা আছে আর কি, ওকে, এই অংশগুলা এখানে থাকে। এরপর আরেকটা ধমনী দেখা যায়, সেটা হচ্ছে কি, যে প্যারাইটাল, প্যারাইটাল ধমনী। তাহলে প্যারাইটাল মানে কি, প্যারাইটাল মানে কি, মানে আশেপাশে, পেরিফেরি, পরিধির দিকে, ঠিক না, প্যারাইটাল। তাহলে এই প্যারাইটালের প্রধান কাজ হচ্ছে কি, দেহ প্রাচীর অর্থাৎ দেহের প্রাচীরের দিকে, অর্থাৎ আশেপাশে, দেহের আশেপাশে সারা দেহব্যাপী সে রক্ত সরবরাহ করবে। ওকে, প্যারাইটাল মানে হচ্ছে একটা মাছ যদি হয়, মাছের বাইরের দিকে, তার কাবার বাইরের দিকে যে কাবারটা আছে না, এই অংশগুলোতে রক্ত সরবরাহ করবে, তার প্রাচীরের দিকে, বাইরের দিকে, পরিধির দিকে, ওকে, রক্ত সরবরাহ করবে। এরপরে আর কি আছে 4 নম্বরে, এখানে লিখি রেনাল ধমনী। তাহলে রেনাল ধমনীর কাজ কি হবে, রেনাল ধমনীর কাজ, হ্যাঁ, তার মানে হচ্ছে বৃক্ক অঞ্চলে, বৃক্ক অঞ্চলে রক্ত সরবরাহ করবে। তারপর হচ্ছে আরেকটা কি আছে, ইলিয়াক ধমনী। ইলিয়াক ধমনী, ইলিয়াক কোনটা, ইলিয়াক মানে হচ্ছে শ্রোণী, শ্রোণী মানে হচ্ছে কি, কোমর অঞ্চলে। হ্যাঁ, শ্রোণী মানে হচ্ছে কোমর অঞ্চলে। এরপর কি আছে 6 নাম্বার হচ্ছে আরেকটা হচ্ছে কর্ডাল ধমনী। কর্ডাল মানে কি, কর্ড, কর্ড, নটোকর্ড পড়ছিলাম না, কর্ড মানে কি লেজ, রজ্জু। তাহলে কর্ডাল ধমনী হচ্ছে কর্ড, ঠিক না, তাহলে লেজ অঞ্চলে রক্ত সরবরাহ করবে হচ্ছে কর্ডাল ধমনী। তাহলে এমসিকিউতে কাজে লাগতে পারে না, লেজ অংশে কোন ধমনী রক্ত সরবরাহ করবে, কর্ডাল ধমনী। ওকে, সাবক্লেভিয়ান বক্ষ অঞ্চলে, সিলিয়াকো মেসেন্টেরিক কোথায় করবে, পাকস্থলী অঞ্চলে। ঠিক আছে, প্যারাইটাল, প্যারাইটাল দেহের, দেহকাণ্ডে, দেহের আবরণীগুলোতে, দেহ কাণ্ডের মধ্যে। ওকে, রেনাল ধমনী হচ্ছে বৃক্কে অঞ্চলে, ইলিয়াক ধমনী শ্রোণী অঞ্চলে, আর কর্ডাল ধমনী লেজে। তাহলে এই ছিল হচ্ছে রুই মাছের ধমনী তন্ত্র নিয়ে কথাবার্তা। তাহলে আমরা একটু যদি রিক্যাপ করি সহজ করে, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে বের হয়ে যায়, কার মাধ্যমে বের হয়ে যায়, একটা অ্যাওর্টার মাধ্যমে বের হয়ে যায়। এই অ্যাওর্টার নাম কি, এই অ্যাওর্টার নাম কি, অ্যাওর্টার নাম জিজ্ঞেস করছি, কোন অ্যাওর্টায় যাবে, ভেন্ট্রাল অ্যাওর্টায় যাবে। সেখান থেকে কিছু ধমনী উৎপন্ন হবে, এগুলোর নাম কি, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, ওকে, বা এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। কোথায় প্রবেশ করছে, ফুলকাতে প্রবেশ করছে। ফুলকা থেকে আবার 4টা ধমনী বের হয়ে যাবে, এই ধমনীগুলোর নাম কি, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তবে 1 নম্বর ব্রাঙ্কিয়াল ধমনী কি করবে, হ্যাঁ, সিডোব্রাঙ্কে ঘিরে ফেলবে বা সিডোব্রাঙ্কের দিকে প্রসারিত হয়ে যাবে, এবং হ্যাঁ অপথালমিক ধমনীর মাধ্যমে রক্ত সরবরাহ করবে, অপথালমিক ধমনীর মাধ্যমে রক্ত সরবরাহ করবে কার কাছে, চোখের কাছে। এবং 1 এবং 2 কি করবে, একটা মহাধমনী এখানে তৈরি করবে, এই ধমনীর নাম কি, হ্যাঁ, পার্শ্বীয় বা ল্যাটারাল অ্যাওর্টা। ওকে, একই সাথে 3 এবং 4ও এটার সাথে ল্যাটারাল অ্যাওর্টার সাথে যুক্ত হবে, তবে তার আগে তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে। ওকে, আচ্ছা, হয়ে গেল। হওয়ার পরে যে ল্যাটারাল অ্যাওর্টাটা পাবো, সেটা আরেকটা যে অ্যাওর্টা আছে ল্যাটারাল অ্যাওর্টা, তার সাথে যুক্ত হয়ে কি করবে, উপরের দিকে একটা, হ্যাঁ, সার্কিউলাস সেফালিকাস তৈরি করবে, অর্থাৎ প্রায় বৃত্তাকার একটা গঠন তৈরি করবে। সেখানে একটা ধমনী, 2 দিকে 2টা ধমনী তৈরি করবে, ক্যারোটিড ধমনী, যার কাজ হচ্ছে গলবিল, মাথা, এইসব অঞ্চলে রক্ত সরবরাহ করা। এবং নিচের দিকে কি তৈরি করবে,
ডরসাল এওর্টা তৈরি করবে। এই ডরসাল এওর্টা বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে বিভিন্ন ধরনের ধমনী তৈরি করবে। তার মধ্যে কে কে আছে? সাবক্লেভিয়ান ধমনী, সে কোথায় রক্ত সরবরাহ করে? বক্ষীয় অঞ্চলে রক্ত সরবরাহ করে। সিলিয়াকো মেসেন্টেরিক পাকস্থলীয় অঞ্চলে। প্যারাইটাল দেহ আবরণীতে। তারপর হচ্ছে রেনাল বৃক্ক, ইলিয়াক শ্রোণী, ঠিক আছে, কোমর বলবো না, শ্রোণী বলবো, ঠিক আছে, কডাল লেজ অংশে রক্ত সরবরাহ করবো, ঠিক আছে। তাহলে সারা শরীরের রক্তগুলো এখন সারা শরীরে রক্ত প্রবাহিত হবে, তাই না? এখন প্রবাহিত হয়ে কি হবে? এগুলা বিভিন্ন শাখা প্রশাখায় বিভক্ত হয়ে কৌশিক জালিকায় পরিণত হবে না? একটু দেখো, কৌশিক জালিকায় পরিণত হবে না ধমনীগুলা? এখন ধমনীগুলা সারা শরীরে পৌঁছে গেছে। লিখিত সময় দিয়ে নাই, সারা শরীরে পৌঁছে গেছে। এখন সে কি করবে? কৌশিক জালিকায় পরিণত হয়ে আবার কৌশিক জালিকা মিলিত হয়ে শিরায় পরিণত হবে। তাহলে এই যে ধমনীগুলাতে, এই যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল থেকে শুরু করে এই যে কডাল পর্যন্ত সবগুলাতে কোন ধরনের রক্ত প্রবাহিত হয়? অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হয়, তাই না? আচ্ছা, এগুলো এখন কৌশিক জালিকায় পরিণত হবে। কৌশিক জালিকায় পরিণত হয়ে যখন আবার একক নালিকা পরিণত হবে অর্থাৎ শিরায় পরিণত হবে, তখন এখানে কোন ধরনের রক্ত থাকবে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত। এই শিরার মাধ্যমে রক্তগুলো কোথায় চলে আসবে? ডাক্টাস কুবেরিতে এসে আবার হৃৎপিণ্ডে প্রবেশ করবে এবং এটা চক্রাকারে এই কাজটা চলতে থাকবে। ওকে, তাহলে আমরা আগামী দিন এই রক্তটা কিভাবে করে বিভিন্ন শিরাতন্ত্রের মাধ্যমে আবার হৃৎপিণ্ডে প্রবেশ করে এই জিনিসটা দেখবো, অর্থাৎ রুই মাছের শিরাতন্ত্র নিয়ে আমরা আলোচনা করব। কারো কোনো প্রশ্ন আছে কিনা?